জাতীয় ঐক্যের জন্য রাজনীতিবিদদের পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বললেন আইন উপদেষ্টা। সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। উস্কানিতে পা না দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সমন্বিত জবাব দিতে প্রস্তুত সব দল। সংখ্যালঘুদের নিয়ে পলিটিক্যাল কাউন্সিল ও সমাবেশ করার পরামর্শ নেতাদের। কারো পাতা ফাঁদে আমরা পা দেব না, অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটা আমরা সহ্য করব না। জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। দিল্লির সাথে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না মনে করেন অর্থ উপদেষ্টা। সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ এমপিদের বক্তব্য সঠিক নয়, হাই কমিশনারকে বললেন তৌহিদ হোসেন। অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য তারেক রহমানের। অনেক কর্মীর আচরণে ইমেজ নষ্ট হওয়ায় অসন্তোষ, জনতার সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় দল। বিদেশি আগ্রাসন রুখতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ছাত্র সমাজের। ধর্মীয় কারণে ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়নি বললেন হাসনাত। সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে করণীয় ঠিক করতে সবার পরামর্শ চেয়েছেন তিনি। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বলে জানান তিনি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন দেয়া, দেশের বিরুদ্ধে অপপ্রচার সহ চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে 2 ঘণ্টারও বেশি সময়ের সংলাপে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় ঐক্য গঠন সহ নানা প্রস্তাব তুলে ধরেন। ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না। অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। তাদের বক্তব্যের সূত্র ধরেই দ্রুত সময়ে ঐক্য গঠনের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড দেশে বিদেশে অনেকের সহ্য হচ্ছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা এক, আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কা ধাক্কি করে পাইনি, যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করে দিয়েছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। বৈঠক শেষে প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল
যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিষয়ে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি সরকারের বিভিন্ন প্রশাসনে এখনও বিগত সরকারের অভিযুক্তরা খুবই গুরুত্বপূর্ণ পোস্টে দায়িত্ব পালন করছেন। সেগুলোও জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে বা সরকারের সক্রিয় অংশগ্রহণ বা পরবর্তী ভূমিকার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদেরকে সরিয়ে যোগ্য লোককে দ্রুত স্থাপন করার জন্য পরামর্শ দিয়েছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে সরকারের সাথে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কোনো উস্কানিতে পা না দিয়ে সব অপপ্রচারের সমন্বিত জবাব দেওয়ার সুপারিশ করেছে দলগুলো। সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে সব দলের অংশগ্রহণে একটি কাউন্সিল বা সমাবেশ করারও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সুপারিশ করে বিএনপি। সরকারের সাথে দেশের প্রশ্নে এক কক্ষে এক টেবিলে একই কণ্ঠে কথা বলার ঐতিহাসিক একটা দিন দেখল বাংলাদেশ। এই মুহূর্তে দেশের ক্রাইসিস। প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় সংলাপে এমন চিত্র দেখা যায়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফের নেতৃত্বে 5 সদস্য, জামায়াতের আমির ডাক্তার শফিকের নেতৃত্বে 4 জন অংশ নেন। আওয়ামী লীগ ও তাদের সমমনা দল ছাড়া যেখানে সব দলই অংশগ্রহণ করে। বাইরের দেশগুলোর অপপ্রচার, হুমকি ধমকি এবং বাংলাদেশ মিশনে হামলা ইস্যুতে সবার কণ্ঠে ছিল জাতীয় ঐক্যের ডাক। ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। ভারত একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে তার এই সাম্রাজ্যবাদী আচরণের কারণে। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ সহ অন্যান্য রাষ্ট্রগুলো সহ আন্তর্জাতিক বিশ্বকে এই ব্যাপারে সংগঠিত করে সংলাপে প্রধান উপদেষ্টার আহ্বানের পর যার যার মতপার্থক্য দূরে ঠেলে সরকারের কাছে সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন রাজনীতিবিদরা। সবার চোখ ছিল তুলনামূলক বড় দলগুলোর ভাবনা কি তা নিয়ে। সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। কারো পাতা ফাঁদে আমরা পা দেব না। অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটা আমরা সহ্য করব না। দেশীয় বিদেশি মিডিয়া যেগুলো আছে সেগুলোকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা, প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা আছে এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা একসাথে কাজ করে দুনিয়ায় যে সমস্ত জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেগুলোকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান জানিয়ে আছি। সব দলের পরামর্শ ও সুপারিশ ইতিবাচকভাবে নিয়েছে সরকার, এমন কথা জানান নেতারা। তাছাড়া সবাইকে নিয়ে কাউন্সিল বা ঐক্যের সমাবেশ কিভাবে করা যায় তা নিয়েও প্রস্তুতি নিতে দলগুলোকে কার্যক্রম শুরু করতে বলেছে সরকার। দলগুলোকে আহ্বান করেছেন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সম্পর্ক যাই হোক, ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে পণ্য রফতানিতে ভারতের ব্যবসায়ীদেরও স্বার্থ আছে। আশা করেন ভারত থেকে আমদানি পণ্য নির্ধারিত সময়েই দেশে আসবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার আশ্বাস, রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এতে ঘি ঢেলেছে ইসকন ইস্যু, জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা। ভারতের একটি রাজনৈতিক পক্ষ রফতানি নিষেধাজ্ঞার দাবিও তুলেছে। এমন পরিস্থিতিকে অর্থ উপদেষ্টা রাজনৈতিক ইস্যু হিসেবে দেখতে চান। বলেন, এতে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই ভারত থেকে দেশে আসবে আমদানি পণ্য। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে
যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো দেবো। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তখন কোথায় বিক্রি করবে? অর্থ উপদেষ্টা বলেন, শুধু ভারত থেকে নয়, পণ্যের মান ও দাম বিবেচনা করে যে কোনো দেশ থেকে পণ্য কিনতে পারে বাংলাদেশ। এখানে ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে পারি। সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলেছি। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। সেখানে রমজান সামনে রেখে টিসিবির মাধ্যমে 5,000 মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত হয়েছে। এর ক্রয় মূল্য 59 কোটি 21 লাখ টাকা। এছাড়া 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনা হবে 96 কোটি 69 লাখ টাকায়। অর্থ উপদেষ্টা বলেছেন, নানা পদক্ষেপ নেয় রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য। এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়, অলরেডি ইম্পোর্ট করছি। আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো। ডক্টর সালেউদ্দিন বলেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে বাধা রাজনৈতিক চাঁদাবাজি। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন তিনি। রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত উদ্বেগ দুঃখজনক বলে মনে করে ঢাকা। সেই সাথে দেশটির সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টকে একপেশে হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরকারের এই মনোভাবের কথা স্পষ্ট করে লন্ডনকে সঠিক তথ্য তুলে ধরতে হাই কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যালঘু ইস্যুতে টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। এমন বাস্তবতায় সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে উঠে আসে বাংলাদেশের সনাতনীদের ওপর কথিত নির্যাতনের প্রসঙ্গ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান কয়েকজন এমপি। বুধবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় সদর দফতরে বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপরে। সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। উঠে আসে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টের প্রসঙ্গ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে কোনো কথা না থাকায় সেটিকে একপেশে রিপোর্ট বলে মনে করছে সরকার। সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অস্থিরতার মধ্যেই নির্ধারিত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আগামী সপ্তাহেই বৈঠকে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে দ্বিপাক্ষিক সব ইস্যুতে। আমরা যতটুকু জানি যেটা একদিন আগে হতে পারে হয়তো, অথবা 10 ডিসেম্বর। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাত 8:50 দিকে খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন ইয়াও ওয়েন। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ম্যাডামের যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সেটার ব্যাপারে তারা খোঁজখবর নিয়েছে এবং
ম্যাডাম যদি উন্নত চিকিৎসার জন্য চায়নাতে যেতে চান, ওনারা সেই জন্য দাওয়াতও করেছেন। যে কোনো কারণেই হোক, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক, ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সবচেয়ে পারেন নাই। পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কী ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন। আমরা একটি কঠিন সময় পার করছি, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সার্টিফিকেট প্রদান শেষে তিনি বলেন, জুলাই বিপ্লবে তরুণরা জীবন দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ পেয়েছি। এ সময় সফলতার সাথে কোর্স সম্পন্ন করা ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024-এ 95 জন কোর্স মেম্বার অংশ নেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধু প্রতিম দেশসমূহের 33 জন সদস্য। অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স 2024 সফলতার সাথে সম্পন্ন করেন। I also pay my tribute to all who sacrificed their lives and got wounded to make July Revolution possible, with a dream to create a new Bangladesh. আগামী নির্বাচন আরও কঠিন হতে যাচ্ছে, অনেক ষড়যন্ত্র চলছে এবং অদৃশ্য শক্তি সক্রিয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি। কিছু নেতাকর্মীর আচরণে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তাদের সংযমী হওয়ার আহ্বান জানান তারেক রহমান। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগীয় কর্মশালায় চট্টগ্রাম ও আশপাশের জেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং সাংগঠনিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। দল এখনো ক্ষমতায় যায়নি মনে করিয়ে দিয়ে নেতাকর্মীদের আচার আচরণে সংযত হওয়ার এবং জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মশালায় মতামত তুলে ধরেন বিএনপি নেতারা। গত 15-16 বছর যে এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, এক দলের শাসনে কর্তৃত্ববাদ, একজনের সরকার, এখান থেকে আমাদের সরে আসা প্রয়োজন। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। ঐক্য ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। জনগণকে বোঝানো যে আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়ে গেছে, বিএনপি নির্বাচনের পথে হাঁটছে, আপনারাও শামিল হন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশকে $2.43 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণ 291 কোটি 60 লাখ টাকা। এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এডিবি জানিয়েছে, ময়মনসিংহে একটি সৌর পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে এই সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে এডিবি বোর্ড। সংস্থাটি জানিয়েছে, লিড অ্যারেঞ্জার হিসেবে এডিবি অর্থায়ন প্যাকেজের ব্যবস্থা কাঠামোগত এবং সিন্ডিকেট করেছে, যা বাংলাদেশ ভিত্তিক শক্তি কোম্পানি জুলস পাওয়ার লিমিটেডের মালিকানাধীন। এতে এডিবি থেকে 15.5 মিলিয়ন এবং এডিবির মাধ্যমে পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 2 থেকে 8.8 মিলিয়ন ঋণ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দুর্বলতার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ আছে বলে মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, রিজার্ভের $24 বিলিয়ন দেশের বাইরে চলে গিয়েছে। বুধবার বিআইবিএমে আয়োজিত ব্যাংকিং খাত সংস্কার নিয়ে সেমিনারে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, ব্যাংকিং খাত ধ্বংসে দায় আছে সব পক্ষের। গভর্নর বলেন, ব্যাংকে আমানত বৃদ্ধি না পাওয়ার মূল কারণ টাকা পাচার। আর ব্যাংকাররা এই সেমিনারে বলেন, কেন্দ্রীয় কর্মকর্তাদের তদবিরে জর্জরিত তারা। ব্যক্তিস্বার্থ হাসিলে বাণিজ্যিক ব্যাংককে ব্ল্যাকমেইল করা হয়েছে বলে অভিযোগ তাদের। বিভিন্ন রকম তদবিরের জ্বালায় ব্যাংকিং সেক্টর পাগল হয়ে যায় এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত কর্তৃত্ব থেকেই কিন্তু বেনামি লোন, আনডিউ ইনফ্লুয়েন্সের লোন এবং কাগজে লোন, এই সবগুলি লোন যেগুলির আমরা এখন অস্তিত্ব খুঁজে পাই না। ডিপোজিট কেন বাড়ছে না? যে মানি তো দেশে নাই। আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়নটি গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবেই যায়। ডিপোজিট আমি না বাড়াতে পারি, আমার থেকে যদি টাকা বাইরেই চলে যায়, তাহলে কিন্তু কোনোদিনও ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি হবে না। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে চেম্বারের আত্মপ্রকাশ হয়। ইউরোচেম্বারের চেয়ারপারসন নোরিয়া লোপেজ বলেছেন, ইউরোচেম বাংলাদেশে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইউরোপীয় বিনিয়োগ আকর্ষণ করবে, সেই সাথে সুশাসন ও টেকসই প্রবৃদ্ধির মডেল তৈরি করবে। অনুষ্ঠানে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোচেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মুলার প্রত্যাশা করেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় কাজ করবে ইউরোচেম। দক্ষ জনবল তৈরি করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে, কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। রাতে রাজধানীর একটি হোটেলে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম SICIP এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এশিয়া উন্নয়ন ব্যাংক ADB ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $375 মিলিয়ন। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দেশে জনশক্তির অভাব নেই, তবে দক্ষ জনবলের অভাব রয়েছে। Labor, skill, trade, that is the most important. I also blame the industrial people. There were some students who did a survey for how much industry people, the rich people, spend on R&D. You will be surprised to know that most of them do not spend anything on it. বর্তমানে দেশকে সহিংসতা প্রবণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে এই ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা জেলার কাউমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইত্তেফাকুল মাদ্রিসিল কাউমিয়ার আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা জানান, এই সরকার ব্যর্থ হলে জাতির উপর দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে। সকলের প্রতি সরকারকে সহযোগিতার আহ্বান জানান ডক্টর আফম খালিদ হোসেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। আমি বিদেশি চ্যানেলকে সাক্ষাৎকারও দিয়েছি। তারা বলছেন এই দেশে অন্যান্য ধর্মের যারা অনুসারী আছে তারা ধর্মকর্ম পালন করতে পারে না, তাদের বাড়িঘর লুট হয়ে যাচ্ছে। এই সমস্ত প্রচারণা, প্রপাগান্ডা সম্পূর্ণ অসত্য। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করলে সকল ভারতীয় ষড়যন্ত্র নস্যাৎ হবে বলে জানিয়েছেন ছাত্রনেতারা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যে ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশ ভালো চলছে, ভারত ও হাসিনার সেটা সহ্য হচ্ছে না। বলেন, বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চেষ্টা করছে ভারত ও শেখ হাসিনা। আন্দোলনকারীরা বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, জাতি আজ ঐক্যবদ্ধ। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু এবং ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করছে ভারত। বলেন, এভাবে বাংলাদেশকে বিভক্ত করা যাবে না। এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশকে কোনোভাবে স্থিতিশীল হতে দিবে না। তিনি ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এই দাসীর ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। এই বিপ্লবে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব। যে কোনো রকম ষড়যন্ত্রকে রুখতে বাংলার জনগণ, বাংলার ছাত্র জনতা প্রস্তুত রয়েছে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যোগ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। বলেন, হিন্দু মুসলিম একসাথে লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। এর আগে রিজভী বলেন, আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা বড় আঘাত, বাংলাদেশে হামলার কথা মনে রাখবে। তিনি বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পি বাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া। একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল ভারতের জনসাধারণ, কিন্তু সে কারণে কেন বিজেপি অথবা আদানি আম্বানিদের স্বার্থে আমাদের সব বিলিয়ে দিতে হবে, এমন প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে সহায়তার বিষয়টিকে পুঁজি করে পার্শ্ববর্তী দেশ সবসময় আগ্রাসন চালিয়ে আসছে, কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রের কোনো বিবেক বা দয়া মায়া থাকে না। রাষ্ট্র সিদ্ধান্ত নেয় কৌশলগত কারণে, তাই ভারতের সাধারণ মানুষ ছাড়া কারো প্রতি কৃতজ্ঞতার কিছু নেই। এ সময় ভারতীয় মিডিয়ার অপপ্রচার রোধে অন্তর্বর্তী সরকারের প্রতি একটি মিডিয়া সেল গঠনের তাগিদ দেন। ভারতের সাথে চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ ও জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের পরামর্শ দেন আনু মোহাম্মদ। ক্ষমতা সংবিধানকে ব্যবহার করে, অপব্যবহার করে, অব্যবহার করে, সংশোধন করে। আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে বৈষম্য বিরোধী কথাবার্তা অনেক আছে। কোন সরকার কাজ করেনি বৈষম্য। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ, বলেছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আন্দোলনকারীরা। তারা বলেন, ভারত পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে, ভারতে মুসলিমদের নির্যাতন করে বাংলাদেশে দাঙ্গা এটা সফল হতে দেয়া যাবে না বলে জানান তারা। বলেন, আজমির শরীফ ঘিরে মোদির হিন্দুত্ববাদী শাসন নতুন চক্রান্ত শুরু করেছে। সিলেটে বালুর উন্মুক্ত দরপত্রের নিলাম নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিলামের ডাক চলাকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদী থেকে উত্তোলন করা 9টি স্থানের বালুর নিলাম চলছিল। নিলামে অংশগ্রহণকারীরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তারা এক ধরনের সিন্ডিকেট তৈরি করেই ডাক হাঁকছিলেন। এ সময় সিন্ডিকেট ভেঙে অতিরিক্ত ডাক হাঁকেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সহসভাপতি নিজামুদ্দিন। এতেই অসন্তোষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সামনেই বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রথমে একটা টেন্ডার হয়েছে, সেই টেন্ডারটা আমিই পাইছিলাম। আর দ্বিতীয় টেন্ডারে যাইয়া ওই ডাকতে যাইয়া এর মধ্যে তারা এই ধরনের একটা বাজে বিহেভ ব্যবস্থা নিয়েছে বা করছে আমার সাথে। 9টা স্থানে নিলাম ছিল, তো প্রথম একটি স্থানে নিলামের পরবর্তীতে মানুষের মধ্যে যে একটা প্রচুর পরিমাণে একটা গন্ডগোল সৃষ্টি হয় মানুষের মধ্যে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী সহ কয়েকজন শ্রমিক। বিকেলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এ সময় হেল্পারের সাথে কথা কাটাকাটি জেরে তাকে মারধর করে বাকি পরিবহন শ্রমিকরা। খবর পেয়ে বাস টার্মিনাল এলাকায় খুবই শিক্ষার্থীরা জড়ো হলে দফায় দফায় সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাস। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থী শ্রমিকদের সাথে আহত হয় যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন আমির সোহেল সহ 3 গণমাধ্যম কর্মী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠু এবং এক মাদক ব্যবসায়ীকে 100 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ডোমারের পশ্চিম বোরাগাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল তারা। অভিযানে ফেন্সিডিল কেনা বেচার সময় তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ডোমার উপজেলা দক্ষিণ কেতকিবাড়ি পাঠানপাড়া এলাকার বাসিন্দা মনসুর আলী। সড়ক দুর্ঘটনার খবর। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে বীরগঞ্জ পাকা সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় মহেন্দ্র ট্রাক্টর। এতে আহত হন হারুনুর রশিদ ও আব্দুল খালেক নামের 2 আরোহী। স্থানীয়রা
উদ্ধার করে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই দিনাজপুরের ব্যবসায়ী। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাক্টর চালক। এছাড়া নীলফামারীতে প্রাইভেট কারে ধাক্কায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জয়নুল আবেদিন মারা গেছেন। জেন্ডার বায়াস বা লিঙ্গ বৈষম্য নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। এ ধরনের কর্মশালা শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ এবং তাদের ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভর্নেন্স যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। কর্মশালায় সশস্ত্র বাহিনীর ৩০ জন কর্মকর্তা অংশ নেন। শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করায় তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হয়। জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসনে ইউএন উইমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। মেজর মোহাম্মদ সজীব হোসেন। শেরপুরে বিজিবির অভিযানে ৯১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য সহ একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইগাতির ছোট গজনি এলাকায় অভিযান চালিয়ে লিমন সিমসাং নামের এক চোরা কারবারিকে আটক করেন বিজিবি সদস্যরা। ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার জানিয়েছেন, জব্দকৃত মালামাল ও পিকআপ সহ আসামিকে ঝিনাইগাতি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযানে অবৈধভাবে আনা প্রায় ৯১ লাখ টাকা মূল্যের ভারতীয় পোশাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। গণঅভ্যুত্থানে নিহত ৫ জন সহ পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সকল সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন বাউফুলের গণমাধ্যম কর্মীরা। বুধবার রাতে উপজেলার পাবলিক মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করার পর নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন গণমাধ্যম কর্মীরা। এছাড়া অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে আহত সকল সাংবাদিকদের সুস্থতায় দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে মোহাম্মদ মহিউদ্দিনের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, শ্রমিক না হয়েও পাটকল শ্রমিক নেতা হয়ে ওঠেন মহিউদ্দিন। ৫০-এর দশকে পাটকল শ্রমিকদের অফিসে তাকে লেখালেখির দায়িত্ব দেওয়া হয়। ১৯৬০ সালে খুলনা স্টার জুট মিলে ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরে খুলনা এলাকার পাটকল শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হন। ১৯৭৯ সালে গঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রথম কমিটিতে খুলনাঞ্চল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহিউদ্দিন। পাটকল শ্রমিকদের জীবনমান উন্নয়নে ৮০-র দশকে পাট শ্রমিকদের দাবি আদায়ে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ মহিউদ্দিন ১৯৩৯ সালে নোয়াখালীর সোনাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সাভারে ময়লা আবর্জনা পরিষ্কার এবং ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই ঢাকা জজ কোর্টের আইনজীবী মুরাদ হোসেনের নেতৃত্বে স্থানীয় যুব সমাজ এই কার্যক্রম পরিচালনা করে। এলাকাবাসীর অভিযোগ, দিন দিন ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও প্রতিকারের তেমন নজরদারি নেই প্রশাসনের। তাই এলাকায় সচেতনতা বাড়াতে তেঁতুল ঝোড়া এলাকার বিভিন্ন মহল্লায় মশক নিধন ওষুধ ছিটানো হয়। আমার ওয়ার্ড সহ পুরো তেঁতুলজোড়া ইউনিয়ন কিন্তু আমরা নিজে ড্রেন পরিষ্কার এবং স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মাদ্রাসা সহ আমরা কিন্তু বিভিন্ন ডোবা, এরপর হচ্ছে ড্রেন, এরপর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার কাজে কিন্তু আমরা নিয়োজিত ছিলাম। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার সময় পশ্চিমবঙ্গের বারাসাত থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। আটককৃতরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য। কর্তৃপক্ষ জানায়, জাতীয় পতাকার অবমাননার জন্য কর্মসূচি ঘোষণা করেছিল বজরং দল। তারই অংশ হিসেবে বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করছিল অভিযুক্তরা। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে তাণ্ডব চালায় উগ্র হিন্দুত্ববাদীরা।
বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার হুমকির প্রতিবাদ জানিয়েছে ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এর পশ্চিমবঙ্গ শাখা। বুধবার সংবাদ সম্মেলন করে আইএমএ। এ সময় বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি উঠে আসে বাংলাদেশের রোগীদের হেনস্থার বিষয়টিও। চিকিৎসা প্রার্থীদের প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদ করে সংগঠনটি। সদস্যরা বলেন, চিকিৎসকের কাছে জাতপাত ধর্ম দেশের কোনো ভেদাভেদ হয় না, সব রোগী তাদের কাছে সমান। এর পাশাপাশি ভারতের আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তারা। বলেন, দুদেশের কিছু স্বার্থবাদী মানুষের কারণে রোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের স্বাস্থ্য খাত। এ সময় কলকাতা ও ত্রিপুরায় হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির বাংলাদেশি পর্যটক বয়কটের সিদ্ধান্তেরও তীব্র নিন্দা জানান তারা। রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না। রুগীদের আপনি চিকিৎসা করুন, রুগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। আমাদের যে ডাক্তার, সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। আমার পতাকা পায়ে করলো, সে তো দুষ্কৃতি তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো, ইট শুড নট বি ডান। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণকে সংবর্ধনা দিয়েছে ইতালির শরীয়তপুর জেলা বিএনপি এবং বেরগামো বিএনপি। বেরগামো বিএনপি সভাপতি জামাল কবিরের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় স্থানীয় একটি হল রুমে আয়োজন করা হয় অনুষ্ঠানের। শুভেচ্ছা বক্তব্য রাখেন বেরগামো বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস ঢালি। প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপি সিনিয়র সহসভাপতি হালিম খান, ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম এবং ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি সহ আরও অনেকে। বক্তব্যে প্রধান অতিথি শফিকুর রহমান কিরণ বলেন, শরীয়তপুরবাসীর প্রধান সমস্যা এখন ড্রেজিং করে মাটি কাটা। তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে এসব সমস্যা সমাধানের মাধ্যমে নড়িয়া সখীপুরকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবেন তিনি। দীর্ঘ 2 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকরে শান্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। এরই মাঝে পুরনো কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকে। তবে এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় উদ্বিগ্ন তারা। চেয়েছেন স্থায়ী যুদ্ধবিরতি। লেবানন থেকে সহকর্মী বাবু শাহর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর পূর্বের কর্মস্থলে ধীরে ধীরে ফিরে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। বিভীষিকাময় 2 মাসের যুদ্ধের পর নিজ ঠিকানায় ফিরতে পেরে আনন্দিত তারা। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আমরা দেশে আসি, আমরা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। তবে এটা যেহেতু অস্থায়ী, যেহেতু 2 মাসের, সেক্ষেত্রে হয়তো আমরা আগামীতে কি হবে, যদি এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুযোগ সুবিধা হবে। আমরা যে লেবানন প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে আসছিলাম কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা অনেকটা হতাশ হয়ে গেছিলাম। এখন যে যুদ্ধ পরিস্থিতিটা 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা স্বস্তি পেয়েছি। তবে ভয়াবহ যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রবাসী ব্যবসায়ীরা, তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় অনেকেই ফিরে এসেছেন দেশে, অনেকে আবার থেকে গেছেন জীবন বাজি রেখে। আমরা লেবাননে যারা ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু যুদ্ধ চলাকালীন কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পরবর্তী যুদ্ধ আর যদি যুদ্ধ সামনের দিকে না হয়, আশা করা যায় আমরা আগের মতন ফিরে আবার আসতে পারবো। আমার মনে হয় না যে যুদ্ধ স্থগিত হবে, কেননা এখনো বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। আন্তর্জাতিক মহল যদি সোচ্চার হয় তাহলে মনে হয় যুদ্ধটা স্থায়ীভাবে বিরতি হতে পারে। বর্তমানে এখনো লেবাননে ইসরায়েলের ড্রোন আকাশপথে অব্যাহত আছে। আমরা আসলে জানি না সামনের দিকে যুদ্ধবিরতি কতটুকু কার্যকরী হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আকাশসীমায় দেখা যাচ্ছে তেল আবিবের নজরদারি ড্রোন। এতে আতঙ্কে দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের 8ম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বাংলাদেশের নানান ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান বাংলাদেশের শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বাছিয়াও গার্ডেনের উত্তরাঞ্চলের রাইজিং স্কোয়ারে। মরক্কান শিক্ষার্থী রেডা বেহজাদে এবং চাইনিজ শিক্ষার্থী লিও শিয়া ওয়ের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফ্যাং ইউ মিং।
লাল সবুজ পতাকায় সজ্জিত বাংলাদেশের স্টলটিতে ছিল দেশীয় নানা খাবার। বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় রীতিনীতি প্রদর্শন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক গোলাম শাহরিয়ার, মোহাম্মদ শামীম হোসেন, মাস্টার শিক্ষার্থী সাইফুল ইসলাম, সেলিম পারভেজ, খাদিজা আক্তার সহ অন্যরা। এদিকে দেশীয় ঐতিহ্য ধারণ করতে প্যারিসে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসবের। সামাজিক সংগঠন বন্ধনের আয়োজনে প্যারিসের আভারভিলায় অবস্থিত বিডি হলে হয় এই পিঠা উৎসব। সাংবাদিক নয়ন মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান বন্ধনের সভাপতি শিউলি গিয়াস। প্রধান অতিথির বক্তব্য রাখেন আলম মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমু আক্তার, ফরহাদ মিয়া এবং নিগার আফরোজ সহ অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুমা দাস, বরুণ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া সহ অন্যান্য শিল্পীরা। আমিরাতের জাতীয় দিবস ও বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেছে দুবাইয়ের কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ এবং ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ইন্টারন্যাশনাল সিটি। 8টি দলের অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হয় দুবাইয়ের ড্রাগন মার্ট ফুটবল গ্রাউন্ডে। শতাধিক দর্শকের উপস্থিতিতে ফাইনালে এফসি ক্লাবকে 1-0 গোলে হারিয়ে বিএফসি সিটি ক্লাব চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আহমেদ জামিল চৌধুরীর পরিচালনা এবং কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএইর সভাপতি জুনায়েদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন শাহেদ মোশাররফ রাসেল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপোষ করে আওয়ামী লীগ বছরের পর বছর ক্ষমতায় টিকেছিল। তারা দিল্লিকে প্রভু মেনে ঢাকাকে শাসন করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে এমন মন্তব্য করে বলেন, ভারতের সাথে সম্পর্কের অবনতি ধর্মীয় কারণে হয়নি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের চেতনা ও বিদেশি আগ্রাসন থেকে রক্ষা পেতে ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। দেশের ছাত্র রাজনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিপ্লবোত্তর ছাত্র ঐক্য 2024। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নাই। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ছাত্র নেতৃত্বের কারণে দেশের স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এই ঐক্য ধরে রাখতে হবে। এই ছাত্র নেতৃবৃন্দ যেভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, ঠিক একইভাবে তারা দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আজীবনের জন্য এখানে প্রতিষ্ঠিত করে রাখবে। সভায় বক্তারা বলেন, দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি সহ রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে সংস্কারের পরামর্শ দেন তারা। আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব। উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই। 15.5 বছরের বাস্তবতা আপনারা যদি হৃদয়ে ধারণ না করেন, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা কখনো ভূমিকা পালন করতে পারবেন না। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে, সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে, ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে, মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে, ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর থাকবে না বলেও জানান আলোচকরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান নামের এক ভারতীয় নাগরিককে হিলির সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে বিজিবি হিল ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন জানান, বুধবার বিকেলে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল ওই ভারতীয় নাগরিক। এ সময় বিজেপির একটি টহল টিম তাকে পাকড়াও করে। জিজ্ঞাসাবাদে জানান, ভারতের বিহার রাজ্যের
আরারিয়া জেলার বারাবুয়ান গ্রামের বাসিন্দা তিনি। তবে এখনও তার অনুপ্রবেশের কারণ জানা যায়নি। এই ঘটনায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমানা পিলার 1251 ওপারে পাওয়া যায় আশরাফ উদ্দিনের মরদেহ। নিহতের স্বজনরা জানান আশরাফ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার কাঠ সংগ্রহে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে খোঁজ করলে পিলারের 200 ফুট ভেতরে ভারতীয় অংশে তার মরদেহের সন্ধান পায় পরিবার। মরদেহ ফেরত আনার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।